রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে বারটা হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে ওই যেমন আমি উঠি 5:30 থেকে 5:40 মতো, তো তেমনই। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে সুন্দর ব্লগটা এখান থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো প্রতিদিনকার মতো সকালবেলা উঠেই ঘরের জানলা দরজাগুলো খুলে নিয়ে ছাদে এসেছিলাম গাছে কী কী ফুল ফুটেছে দেখার জন্য। তো এসে তো দেখতেই পেলে বেল ফুল গাছটাই আর কি, জুঁই ফুল গাছে অনেক ফুল ফুটলেও অন্যান্য গাছে সেরকম ফুল ফোটেনি আর কি। একটানা তো আর গাছে সবসময় ফুল ফোটে না, একবারে দেখবা অনেক অনেক ফুল ফোটার পর গাছটাও 2-1 দিন রেস্ট নেয়। ওরও একটু রেস্টের দরকার, কারণ মাঝে মধ্যে তো প্রচুর ফুল দেয়। আর রিসেন্টলি করে তো জুঁই ফুল গাছটা তো দেখেইছিলে কত কুড়ি এসেছিলো, আর সেই মতো কিন্তু ফুল ফোটাও শুরু করে দিয়েছে। আর সকালবেলা যখন জানো তো ফুলগুলো প্রথম ফোটে, ওই যে আমি একটু ভিডিও তোলার জন্য যাই, নাকে এত সুন্দর একটা গন্ধ আসে না। তো ঠিক করছি জানো, এই কদিন তো প্রচুর করে ফুল ফুটছে, ভেবেছি কালকে কয়েকটা না ঘরের মধ্যে একটুখানি রাখবো, গন্ধটা এত সুন্দর লাগে। সবসময় তো আর এত ফোটে না, তো ভেবেছি এখন যতক্ষণ ফুটছে তাহলে না কয়েকটা ফুল তুলে ঘরের মধ্যেও রাখবো। তবে সেটা আজকে আর করবো না, কাল করব। তো তারপর এই যে নিচে এসে ঘরের যা কাজ সেগুলোই শুরু করে দিয়েছি, কারণ এগুলো না করে তো আবার রান্নাঘরে ঢুকতে পারবো না। আর রান্নাঘরে না যতক্ষণ না ঢুকতে পারছি একটা প্রচণ্ড প্রেশার কাজ করে যে কতক্ষণে রান্নাঘরে ঢুকে অন্ততপক্ষে গ্যাসটাকে অন করব, তাহলেই বলতে পারো টুকটুক করে পরপর সমস্ত কাজই হয়ে যায়। তো ওদিকে বাসি ঘরটা তো ক্লিন করা হয়ে গেছে, আর বাপির ঘর, এদিকে ঠাকুর ঘর সবই চাদরগুলো টান করে দিয়েছি। তবে জানো তো চাদরটা না টান করে খুব একটা বেশি লাভ হয় না, কারণ বাপির ঘরটা যে একটুখানি যেভাবে আর কি আমার উপরের ঘরটা বালিশ টালিশ দিয়ে সাজিয়ে রাখি সেরকম যে করে রাখবো, এক তো হচ্ছে ওই দুজন আসবে এসে ঘর পুরো ওলঢাল করে দেয়, আর দ্বিতীয়ত বাপি না সেরকম পছন্দ করে না। বাপি পছন্দ করে সব বালিশপত্র এক কোনায় জড়ো হয়ে পড়ে থাকবে, তাই সকালবেলা একটুখানি আমার মন মতো করে আসলেও না পরের দিকে সব সেই যাকে তাই হয়ে যায়। আর জানো তো এই পাতাগুলো রিসেন্টলি দেখছি, আগে তো বোথ সাইড টেপ দিয়ে আটকাতাম, তো মাঝে না খুলে গেছিলো, আবার না বোথ সাইড টেপ দিয়ে আটকেছে, কিন্তু জানো তো ফ্যান চালালেই না সব খুলে যাচ্ছে। তো এগুলোকে আর কি দিয়ে স্টিক করা যায় তোমরা একটু আইডিয়া বলো তো? কোনোভাবেই না এগুলোকে আর স্টিক করতে পারছি না। ওই ধরো এখন করে দিলাম তো দেখবে দুপুরের মধ্যে আবার সব ফ্যান চালানোর জন্য খুলে যাচ্ছে। আগেও এরকম করে লাগিয়েছিলাম কিন্তু তখন খুলতো না, ইদানিং দেখছি জানো তো খুব খুলে যাচ্ছে। আর দেখো ওয়ালটা কি সুন্দর লাগতো, এখন কি বিশ্রী দেখতে লাগছে। তো এইটুকু সাজেশন তোমাদের কাছ থেকে চাইলাম যে ওগুলো কী দিয়ে স্টিক করা যায়, প্লিজ একটু বলবে। তো এইদিকে তো কৌশিক এখনও শুয়ে আছে, সমস্ত যা গাছপালা থাকে জানলাটা খুলে সবাইকে সবার জায়গায় দিয়ে না পর্দাটা দিয়ে দেবো, নাহলে ভোরবেলার দিকে তো প্রচণ্ড মশা আসে। তারপরে কৌশিক তো আর সারাদিনে রেস্ট পাবে না, তাই ওকে আর ডিস্টার্ব করি না, জানলার পর্দাগুলো দিয়েই দিই। আর এদিকে সকালবেলা রান্নার ঘরে ঢুকে রান্না করবো কি, আগেই দেখি জিরের গুঁড়ো ওই কৌটোই না সামান্য রয়েছে, তা দিয়ে আমার রান্না হবে না। তো ভাবলাম কড়াটাতে এখনও তো কিছু বসাইনি, তো শুকনো খোলায় খানিকটা জিরে একটু রোস্ট করে নিলাম, তারপর ঠান্ডা হলে গুঁড়িয়ে নেব। এই জিরের গুঁড়োটায় যেমন ফ্লেভারটা ঠিকঠাক থাকে তেমন একটা সুন্দর গন্ধ থাকে, আর তরকারিতে দিলেও কিন্তু একটা বেশ সুন্দর গন্ধ আসে। তো সেই জন্যই না জিরের গুঁড়ো আমি কখনোই কিনি না, যখনই প্রয়োজন পড়ে এইভাবে করে নেই। তো আজকে সকালবেলা বানাবো হচ্ছে একদম সিম্পল, দেখতেই পাচ্ছ কুমড়ো আলু আর ছোলা দিয়ে একটা তরকারি, সাথে একটু আর কি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর একটু হিং দিয়েছিলাম, ব্যাস। ওইদিকে একটা তরকারি বসিয়ে দিলাম আর এদিকে ভাতটা বসিয়ে দিলাম। এটা দুদিকে দুটো গ্যাস জ্বালানোর পর এতটা শান্তি লাগে না, কি বলবো যে না আমার কিছু না কিছু কাজ হচ্ছে। তারপর এদিকে টুকটাক হাতে যা খুচখাচ কাজ থাকে সেইগুলোই করে নেই। তো বললাম না জিরের গুঁড়োটা শেষ হয়ে গেছিলো, তো তাড়াতাড়ি করে এটাই করে নিলাম, কারণ তরকারিটাই দিতে হবে। একটু জিরের গুঁড়ো দিলে না আর কি, স্পেশালি এই ভাজা জিরের গুঁড়োটা দিলে না বেশ সুন্দর একটা গন্ধ আসে। তো এখানে তো দেখলেই জিরেটা আর কি দুবার ঘোরাতেই একদম সুন্দরভাবে মিহি হয়ে গুঁড়ো হয়ে গেছে। তো এখন এইটার মধ্যে যেটুকু আর এক্সট্রা লেগে আছে না সেটাকে এখন এরকমই ছেড়ে দেবো, কারণ পরের দিকে তো আবার মাছের ঝোল রান্না করবো, তখন এইটার মধ্যে মশলা করে নেব। আর যার জন্যই বলতে পারো যখনই জিরের গুঁড়ো করার দরকার পড়ে না রান্নার সময় করি, তাহলে ওই মিক্সিংয়ের জারটার মধ্যে যা লেগে থাকে সেগুলোকে না ইউজ করে নিয়ে আসে। তো এখন একদিকে দেখো 3টে কাঁচা লঙ্কা, একটু ভাজা জিরের গুঁড়ো আর একটুখানি আদা গ্রেট করে দিয়েছি, ব্যাস। এখানে আর কিচ্ছু করতে হবে না। আর একটু ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে এবার ওকে ওর মতো বসিয়ে দিয়েছিলাম, আর সেই ফাঁকে না আটাটাও মেখে নিয়েছি। আর এদিকে তরকারিটা হয়ে গেলে এখন একটুখানি ডাল বানিয়ে নিচ্ছি। দেখলাম কড়াটা ফাঁকা আছে, গ্যাসটাও ফাঁকা আছে, শুধু রেখে দরকার নেই। তো এখানে হচ্ছে আজকে বানাবো হচ্ছে আম ডাল, তবে জানি না আমি কি করে বানাতে হয়। ওই যেইভাবে না মুসুরির ডাল রান্না করি সেইভাবেই মুসুরির ডাল রান্না করেছি, শুধু এক্সট্রার মধ্যে দিয়েছি হচ্ছে একটু কালো সর্ষে ফোড়ন আর এই যে আমগুলো দিয়ে দিয়েছিলাম।
তবে না আমগুলো খুব একটা বেশি ডালের মধ্যে ঘাঁটবো না, কারণ বাপি বলেছে বাপি আম ডাল খাবে না, কারণ বাপি আম খাবে না। আর এদিকে কৌশিক বলছে আমি আম ডাল খাবো, আম ডাল খাবো। ভাবো তো কোন দিকে যাই। তো সেই জন্যই ভাবলাম ডালের মধ্যেই একটুখানি আম দিয়ে দিই, বাপির পাতে আমগুলো আর দেবো না। কৌশিক যখন খাবে তখন আমগুলোকে একটুখানি ভাতের মধ্যে মেখে নিয়ে খাবে, তাহলেই হয়ে যাবে। তো তখন তোমাদের বললাম না আটাটা মেখে নিয়েছিলাম, এইভাবেই কিন্তু দেখো পুরো মানে একটার পর একটা করতে করতে এখন একদম কাজের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন এই রুটি কটা করতে পারলেই বলতে পারো সকাল থেকে যে হুটপাট করে যুদ্ধটা শুরু হয়, সেই যুদ্ধটার এখানেই ইতি হয়। আর আজকে দেখলে রুটিগুলো কি সুন্দর ফুলেছে না। আর এইসবের মাঝে জানো তো গ্যাসে আজকে করিনি, যে এগ বয়লারটা নিয়েছিলাম, এগ বয়লারেই না আজকে ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম। কারণ দুটো গ্যাস যদি জোড়া থাকে না তখন আবার 10 মিনিট ধরে না এগ বয়েল করার মতো স্পেস থাকে না, তাই এগ বয়লারে এইদিকে কিন্তু ডিমটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, যার জন্য দেখো ঝটপট ডিম সিদ্ধটাও হয়ে গেছে। এই ছোটোখাটো জিনিসগুলো দেখবে আমাদের রান্নাঘরে কিন্তু ভীষণ উপকারে আসে যখন তাড়াহুড়ো থাকে। আর এই যে ধরো সকালবেলা মানে সবারই বাড়িতে ধরো কেউ না কেউ সকালবেলা বেরোয়, তো তাকে দেয়া, তারপরে ধরো বাচ্চাদের টিফিনে দেওয়া, তার জন্য কিন্তু এগুলো বেশ সুন্দর একটা জিনিস। তো এখানে আর ওর জন্য একটু গ্লুকন-ডির জল গুলে দিলাম, ব্যাস এইদিকে ওকে সমস্তটা রেডি করে দিয়ে ওর খাবারটা বেড়ে দিয়ে এইবার যেতে হবে হচ্ছে আমাকে ওপরে। জানো তো সকালবেলা থেকে ওইখানে ঘন্টা দেড়েক ওইভাবে ঘন্টা দেড়েক ঠিক না, ধরো 6টা 10-15 ঢুকে 7টা 10-15, ওই ঘন্টাখানেকের মধ্যে এত কিছু তাড়াহুড়ো করে করার পর না যখন ওপরটাতে আসি না তখন এতটা শান্তি লাগে। কারণ ওইখানটা দেখবে আর কি রান্নার জায়গাটা স্পেশালি না রান্না করতে করতে গরম হয়ে যায়, তখন মনে হয় কতক্ষণে ওই জায়গাটার থেকে বেরোবো। তো সেই জন্যই বলতে পারো যখন ওপরে আসি না এতটা একটা শান্তি কাজ করে কি বলবো। আমার গত ভিডিওতে বৈশালীনা দিদিভাই লিখেছে তোমার সব কাজই খুব ভালো লাগে, কিন্তু সব থেকে ভালো লাগে তোমার গুছিয়ে পুজো দেওয়া, এত সুন্দর এত শান্তি লাগে কি বলবো। হ্যাঁ গো, গণেশ ঠাকুরকে তুলসী পাতা অর্পণ করতে নেই। হ্যাঁ এটা না আমি যেন একটা টিভি সিরিয়াল থেকে শিখেছিলাম, কিন্তু কি জানি নিয়মটা মানতে ইচ্ছা করলো, তো সেই জন্যই পালন করেছি। তবে তার কতটা সত্যতা আমার জানা ছিল না, তো সেই জন্যই তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম। আর পুজো দেওয়া তোমাদেরকে তো বলেইছি, পুজোটা হচ্ছে আমার মানে এত পছন্দের, আমার যতক্ষণ সময় লাগে আমি বসে বসে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে পুজো দিই। আর এদিকে তো ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন ওই সাইডগুলো ঝাঁট দিতে পারলে বলতে পারো একটুখানি দম ফেলতে পারবো। কৌশিক বেরিয়ে গেলে না মনে হয় আধা ঘন্টা একটুখানি আমি বসি, সকাল থেকে একটানে যা চলে না, তারপরে গিয়ে সত্যিই গো প্রচণ্ড হাঁপিয়ে যাই। তো আমার গত ভিডিওতে তাপসপাল আইডি থেকে দিদিভাই লিখেছে যে তোমার ঠাকুরগুলো খুব সুন্দর, আর ধূপকাঠি রাখার জিনিসটা কোথা থেকে নিয়েছো। ওটা না কি করে নেওয়া বলো তো, ওর মধ্যেই না একটা ব্র্যান্ডের ধূপকাঠি ছিল, তো গন্ধটা খুব একটা ভালো না, তবে আমি ওই বক্সটা নেব বলেই জানো তো ওই ধূপকাঠির মানে বাক্সটা কিনেছিলাম, মানে নর্মাল যেরকম কাগজের বাক্স থাকে না, ওই ধূপকাঠিটার সাথে না এরকম একটা বক্স ছিল। তো ধূপকাঠি তো শেষ হয়ে গেছে, তবে বক্সটা আর ফেলিনি। বক্সটার মধ্যে এখন যে ধূপকাঠি আনা হোক না কেন ওর মধ্যে দেখি জানো তো খুব সুন্দরভাবে আটকে যায়, তো এই জন্যই ভীষণ পছন্দ হয়েছে, তাই ওটা আর ফেলিনি। তো তুমি ধূপকাঠির যে বড় বড় আর কি, বড় ঠিক না, স্পেশালি যেগুলো ধূপকাঠির দোকানে না, ওই মানে ওই সব দোকানে শুধু ধূপকাঠি বলো, ঠাকুরের আর কি প্রদীপের সলতে এইসব পাওয়া যায়, সেই সব দোকানে গিয়ে বলো যে ওই রকমভাবে কৌটোর দেখে ধূপকাঠি দিতে, না হলে আমার গত ভিডিও থেকে না তুমি একটা স্ক্রিনশট নিয়ে রেখো, তো সেটা গিয়েও তুমি দোকানে দেখাতে পারো, আশা করছি পেয়ে যাবে। আমাদের এখানে তো এই জিনিসগুলো খুবই অ্যাভেলেবেল থাকে, তাই আনাও হয়ে যায়। তো এই যে এখানে গাছপালা কটাকে জল দিয়ে একটুখানি বসে নিলাম, তারপর এই যে এখানে আরও যা হাঁচের খুচখাচ কাজগুলো আছে সেগুলোই এখন করে নিচ্ছি। কারণ এই যে সংসার মানেই তো সারাদিন শুধু রান্না করা আর খাওয়া না, এই রান্না খাওয়ার বাইরেও কিন্তু অনেক খুচখাচ কাজ থাকে যেগুলো কিন্তু করতে অনেকটা সময় লাগে, আর সেই কাজগুলোকেই কেউ দেখতে পায় না, তাই সবাই মনে করে 2-3 জন মানুষের কাজ কি আর এমন কাজ, কিন্তু যাদের করতে হয় তারাই বোঝে যে সংসারে কাজের পরিমাণ ঠিক কতটা থাকে। আর তারপরে এখন করে যা গরম পড়ে গেছে, এই ওপর নিচ করতে করতে বলতে পারো আমি একেবারে ক্লান্ত হয়ে যাচ্ছি। এক সময় মনে হচ্ছে বাবা আর ওপরে উঠতে পারছি না, আর ওপরে উঠলে মনে হচ্ছে না এখন আর আমি নিচে যাব না। আমার গত ভিডিওতে ড্রামা কুইন আইডি থেকে একজন দিদিভাই লিখেছে যে দিদি আমি তোমার থেকে অনেক ছোট, ও সরি গো, তাহলে এবার থেকে তোমাকে বনুই বলবো। তো তুমি লিখেছো তুমি একটা ভিডিওতে বলেছিলে না পিরিয়ডের টাইমে মেনস্ট্রুয়েশন ক্যাপগুলো ইউজ করতে, তো বনু সেটা ইউজ করেছে আর ও খুব ভালো একটা রিভিউ দিয়েছে। তো ও লিখেছে যে ও এটা ইউজ করে ভীষণ ভালো একটা রেজাল্ট পেয়েছে। জানো তো তোমার কমেন্টটা পেয়ে আমি খুব খুশি হয়েছি, তার একটাই কারণ আমার বলা কোনো জিনিস যখন তোমাদের এতটা হেল্প লাগে না, সেখানে যে কি আনন্দ কাজ করে না তোমাদেরকে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। তখন মনে হয় না আমি দূর থেকে হলেও কারুর না কারোর অনেকটা হেল্প করতে পেরেছি। তো আজকে আর সবটা ডাস্টিং করবো না, এইদিকে হাতের কাছে কিছু করে রাখবো, বাদ বাকিটা আবার কাল করব। তো ওই দিকটা করে নিলাম, আর এখন এই যে অ্যাকোরিয়ামের কাজটা একটু ডাস্টিং করে নিচ্ছি, ব্যাস এইটুকুই আজকে করবো। কারণ একদিনে না
মানে পুরোটা করতে গেলে প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে, তাই এইভাবে ভাগ ভাগ করে নিয়েছি। আজকে এদিকটা করব, কালকে ওই দিকটা করব। তো চলো এখন ডাস্টিংটা কমপ্লিট করে নিই। তো কৌশিক তো বেরিয়ে গেছে, আর ওপরের কাজ বলতে শুধু গাছে জলকটা দেওয়া ছিল সেটাও কমপ্লিট, আর ওদিকে হালকা ডাস্টিং করার ছিল সেটাও করে নিয়েছি। আর কি বলতো, একদিনে না টোটাল ডাস্টিংটা করতে পারছি না, গরমে এত কষ্ট হচ্ছে। তো সেই জন্য না মানে ভাগ ভাগ করে নিয়েছি, আজকে এইটুকু করবো, কালকে ওইটুকু করবো। আর এই যে চুল কটা, কতবার যে আমি একবার উপরে তুলছি একবার নামাচ্ছি। কি হচ্ছে বলো তো, নামিয়ে রাখলে তো মানে ঘাড়ের কাছে গিয়ে গরম লাগছে, আর উপরে তুলে রাখলে না মাথায় ঘাম বসে পেছন পোর্শনটা দেখছি একদম টোটাল ভিজে যাচ্ছে। আর এই নাইটিটা তোমরা অনেকেই বলেছো দেখতে খুব সুন্দর লাগছে পরে, বাট এটা নতুন নাইটি তো পরলে প্রচণ্ড গরম লাগছে। মানে যে জামাটাই পরতে যাচ্ছে খুব গরম লাগছে, একমাত্র গত বছরের রং চড়া নাইটিগুলো পরলে একমাত্র শান্তি আছে। তো এখন একটুখানি বসবো, এখন 8টা বাজে, তো এখন আর নিচে যাবো না, কারণ রান্নাবান্না মোটামুটি সব হয়ে গেছে, শুধু বাপির শাক ভাজাটা করতে হবে আর হচ্ছে মাছের ঝোলটা করবো, ব্যাস তাহলেই কমপ্লিট। তো এই দুটো আর এখন গিয়ে করবো না, একটু বাদেই করবো, 8টার সময় গিয়ে কী রান্না করবো। তো ভেবেছি একদম একটুখানি বসবো, তারপরে রেস্ট বলতে এডিট কমপ্লিট করার আছে। সন্ধেবেলা করে না এত ঘরটা গরম হয়ে থাকছে না, এই সকালের ঠান্ডাটা তো, এই সকালে যে ঠান্ডাটা আছে না এটা পেতে গেলে আবার কালকে সকাল, সারা সন্ধে টন্ধে পুরো ঘর একদম গরম। তো যার জন্য না মানে সন্ধেবেলা কিছু করতে ইচ্ছা করছে না। তো সেই এডিটিংগুলো এখন কমপ্লিট করি। তো চলো পরে দেখা হচ্ছে। আর এরপর এই তো নিচে এসে ওদিকে বাপিকেও খেতে দিয়ে দিচ্ছি, বাপির খাওয়া হয়ে গেছে। তারপরে এই যে আমার জন্য রুটি, কুমড়োর তরকারি আর একটা ডিম সেদ্ধ নিয়ে বসেছিলাম। তো তখনই দেখি আমার এই 2জন চলে এলো, তো ওদের সাথে একটু ভাগযোগ করেই খাওয়া চলছিল। আসলে কি বলতো, যাই খাই না কেন ওদের মুখে একটুখানি দিলেই ওরা খুব খুশি হয়। আর তারপর এইদিকে অবস্থা দেখো, ওবি খাটের ওপর বালিশ বিছানা যা ছিল সব টেনে টেনে ফেলেছে, আর এটা দেখো ঠিক বাঁদরের মতো খাটের ওপর উঠে বসে আছে। তো যেই বলেছি তুই ওরভাবে বসে আছিস কেন, দেখো তারপর খাটে নেমে খাট ফাট এই রকমভাবে ধামসাছে, যার জন্য সকালবেলা যত ভালো করেই খাটটা গোছানো হোক না কেন দিনের শেষে তার অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। তোমরা দেখবে সকালবেলা খুব সুন্দর করে গুছিয়ে আসি, তারপর সন্ধ্যেবেলা থেকে যখন কোনো ভিডিও করি তখন তোমরা একটু খেয়াল করে দেখবে খাটের কি অবস্থা হয়ে যায়। তো এইদিকে আজকে করব হচ্ছে কাটা মাছেরই ঝোল করব। এটা কৌশিক রবিবার দিন এনে রেখেছিল, আজকে আমাকে আর বাজার যেতে হয়নি। তবে জানো তো আগামীকাল বাজারে যেতে হবে, কারণ না একটানে ফ্রিজে মাছ রেখে না খেতে ভালো লাগে না, টেস্টগুলো না কেমন যেন একটা হয়ে যায়। তাই টাটকা টাটকা মাছ আনলে খেতেও ভালো লাগে। তো ওকে বলেছি সেই জন্য যে তুমি রবি সোম মঙ্গলের অবধি ব্যবস্থা করে দেবে, বুধ বৃহস্পতিটা আমি কিছু একটা করে নেব। তো এদিকে মশলার জন্য নিয়েছি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। তো চলো এদিকে বাকি রান্নাবান্না করতে করতে তোমাদের সাথে আরও কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার গত ভিডিওতে রুমা ব্লগস থেকে দিদিভাই লিখেছে যে বোন কয়েকদিন ধরে অসুস্থ আছে, তাই তোমার ভিডিওতে কমেন্ট করতে পারছি না, ভিডিও চালিয়ে দিয়ে রেখে দেই। ঠিক আছে গো দিদিভাই, কোনো অসুবিধা নেই, তুমি যে এত কিছুর মাঝেও আমার ভিডিও চালিয়েছো এতেই আমার অনেক গো। তবে তুমি আগে সুস্থ হও, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি, কারণ আমি যেরকম হাউস ওয়াইফ বাড়ির সব কাজ করতে হয়, তোমাকেও আমি দেখেছি তোমার ভিডিওতে, তোমাকেও সব কাজ করতে হয়। তারপর আমি তো তাও বেসিনে বাসন মাজি, তোমাকে কলপারে গিয়ে গিয়ে বাসন মাজতে হয়। তো তুমি আগে সুস্থ হও দিদিভাই, নাহলে গরমের মধ্যে যা কষ্ট হচ্ছে, আর সংসারের কাজ থেকে তো কেউ আমাদেরকে ছুটি দেবে না, সমস্ত কাজও করতে হবে। তবে বলবো তুমি আগে সুস্থ হও, তারপরে আবার সব কিছু করো। আর গত ভিডিওতে কমেন্ট করেছিল সুমিত্রা দে দিদিভাই, তো দিদিভাই লিখেছে রাধারানীকে কি সুন্দর করে সাজিয়েছো, দেখে মনটা ভরে গেল। থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল আমাদের ছোট্ট সংসার থেকে, তো দিদিভাইও লিখেছে খুব ভালো লাগলো, রাধাকৃষ্ণের সাজ অপূর্ব হয়েছে, অনেক ধন্যবাদ দিদিভাই। আর ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাইও লিখেছে অসাধারণ লাগলো রাধা মাধবকে। আসলে গতদিন তো পুজো করার ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে তোমরা এত কমেন্ট করেছো, আর সবারই একই কথা, রাধারানীকে সুন্দর লাগছে, কৃষ্ণ ঠাকুরকে সুন্দর লাগছে, রাধারানী কৃষ্ণ ঠাকুর দুজনকেই খুব সুন্দর লাগছে। তো গতদিনের ভিডিওতে এই কমেন্টটাতে তো একদম আমার কমেন্ট বক্স পুরো ভরে গেছে। আর কমেন্ট করেছিল সম্পাদে দিদিভাই, তৃষ্ণা পাত্র দিদিভাই, আর কমেন্ট করেছিল লোপামুদ্রা দি, আর কমেন্ট করেছিল রাখিপাল দিদিভাই, পিয়াসা, আর কমেন্ট করেছিল স্বপ্না দাস দিদিভাই, সোমা গাঙ্গুলি দিদিভাই, মনীষা সুমাই দিদিভাই, ছোট্ট পাখি আইডি থেকে দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখো আমার কিন্তু রান্নাবান্নাও কমপ্লিট। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি প্রত্যেক দিন রান্নার পর কীভাবে রান্নাঘরটা ক্লিন করি। আর একজন দিদিভাই বলেও ছিল যে আমি ডেলি বেসিসে কীভাবে আমার চিমনিটা ক্লিন করি সেটা দেখাতে। তো ওদিকে তো দেখতে পেলে একটা ভেজা কাপড় নিয়েছি, আর নিয়েছি হচ্ছে একটুখানি সার্ফ। তো এই সার্ফ আর ভেজা কাপড় দিয়েই কিন্তু আমি ডেলি করি না, একদিন অন্তর অন্তর কিন্তু এইভাবেই চিমনিটাকে আমি বাইরের থেকে পরিষ্কার করি, কারণ আমার পক্ষে না ওই পুরো আর কি যা স্ক্রু আছে স্ক্রু খুলে ভেতর থেকে পরিষ্কার করা একটু কষ্টকর। তো সেই জন্য না আমি বাইরেটা সবসময় পরিষ্কার রাখি, যাতে রান্নাঘরটা দেখলে না আর অপরিষ্কার না লাগে। তো ওদিকে চিমনিটাই কি সার্ফ
মাখিয়ে না খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। আর সেই মাখাতে গিয়েই দেখো কাপড়টার থেকে কীভাবে তেল বেরোচ্ছে, যতই হোক চিমনিটার কাজই তো তেলটা না। তো তারপর এখানে মিনিট 2 এটাকে রাখার পর এখন দেখো ন্যাকড়াটাকে বারবার আর কি কাপড়টাকে বারবার ভিজিয়ে ওটাকে সুন্দর করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু না আমি এগুলো ডেলি বেসিসে করে থাকি, ওই একদিন অন্তর তাই বলতে পারো এখানে খুব একটা বেশি তেল জমে না, যেটুকু জমে আমার হাতের এই কাপড়টা দিয়েই কিন্তু হয়ে যায়। তবে তোমাদেরকে বলো, তোমাদের যদি কারোর প্রচণ্ড তেল জমে যায় না, তোমরা একবার লোক ডেকে তাকে দিয়ে ভালো করে পরিষ্কার করিয়ে নাও। তারপর থেকে দেখো এইরকম ডেলি বেসিসে যদি পরিষ্কার করো না, দেখো চিমনির বাইরেটা ঠিক কতটা পরিষ্কার ঝকঝকে, দেখেই মনে হবে চিমনিটা যেন রিসেন্টলি কেউ আর কি পরিষ্কার করে দিয়েছে। তো এইভাবেই আমি সবসময় পরিষ্কার করি। আর ওটা তো গেল চিমনির ক্ষেত্রে। আর রান্নাঘরটার কি গ্যাস টেবিল বলো, গ্যাস বলো, সবটাই কিন্তু যেদিনকে সার্ফ দিয়ে হয় সেদিনকে সার্ফ দিয়ে, না হলে কিন্তু বাসন মাজার যে ভীম সাবান সেটা দিয়েও করে নিই। তবে সার্ফে কি প্রবলেম হয় বলো তো, কাপড়টাকে না বারবার ধুতে হয়। তবে ভীম সাবানটা দিয়ে করলে না অতটা ধুতে হয় না, আবার পরিষ্কার চকচকও করে। তো এইভাবেই কিন্তু আমি প্রত্যেকদিন রান্না শেষে আমার রান্নাঘরটাকে সুন্দর করে ক্লিন করে রাখি, যাতে পরের বার যখন রান্নাঘরে ঢুকবো তখন রান্নাঘরটাকে দেখে না অস্বস্তিজনক বলো, চারিদিকে নোংরা সেসব যেন না লাগে। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছে দোয়েল, তো দোয়েল লিখেছে দিদি তোমার ছাদ বাগানটা খুব সুন্দর। হ্যাঁ, থ্যাংক ইউ গো। তবে ছাদ বাগানটা জানো তো মার মতো অতটা সুন্দর করে করতে পারি না যেহেতু, তাই আমারটা দেখে না আমার কাছে খুব একটা সুন্দর মনে হয় না। ওই যখন ফুল টুলগুলো ফুটে থাকে তখন খুব সুন্দর লাগে, তারপর না আবার ওই একই রকম লাগে। আর এদিকে দেখো ছাদে এসেছি, দেখেছো মাটিগুলো শুকিয়ে কি অবস্থা হয়েছে, যার জন্যই বলতে পারো এই 12:30 1টা নাগাদ না আর একবার করে আমাকে জল দিতে হয়। প্রত্যেকটা গাছের ফুল দেখো কেমন ঝুলে গিয়েছে, এত ওদের অবস্থা খারাপ হয়ে থাকে। তো এখন বলতে গেলে না গাছের গোড়াতে জল দেই না, তবে গাছগুলোকে না খুব ভালোভাবে স্নান করিয়ে দিই, তো যাতে ওদের আর একটুখানি না স্বস্তি পায় ওরা। তো আর আমার গতদিনের ভিডিওতে পায়েল দিদিভাই লিখেছো যে ভীষণ নিষ্ঠা ভরে তুমি পুজো করো। থ্যাংক ইউ দিদিভাই যে আমার পুজো করা তোমাদের এত ভালো লাগে। যদিও আমি পুজো সেরকম কোনো একটা নিয়মকানুন জানি না, তবে ওই বলি না যেটুকু যা করি নিজের মন থেকে ভক্তি ভরে করাই চেষ্টা করি, কারণ সমস্ত নিয়ম তো আমার পক্ষে জানা সম্ভব না। দেখো আমাকে তো শিখিয়ে দেওয়ার কেউ নেই, শাশুড়ি মা থাকলে তাও শিখিয়ে দিত, আর ওই মার কাছ থেকে গিয়ে যেটুকু শিখে আসতে পারি। কিন্তু কি বলতো, সামনে বসে শেখা এক, আর ওই মার কাছ থেকে ফোনে দেখে শেখা এক। তো সেই জন্য বলতে পারো যতটুকু যা আমাকে এই মানে যে আমিটাকে তোমরা দেখতে পাও না, এটা সম্পূর্ণই আমার মার জন্যই হয়েছে, কারণ শাশুড়ি মার কাছ থেকে সেইভাবে শেখার আমি কোনো সুযোগ পাইনি, কারণ বিয়ের পরেই তো চলে গেছিলাম গুজরাটে। আর তারপরে যখন বাড়িতে থাকা শুরু করেছি তখন তো শাশুড়ি মাই চলে গেলেন, তো সেইভাবে শেখার সুযোগটা হয়নি। আর তোমরা যে বলো না এত গুছিয়ে কাজ করি, এত পরিপাটি করে কাজ করি, এই সম্পূর্ণটা যে আমিটা তোমরা দেখতে পাও, এটা সম্পূর্ণই হচ্ছে আমার মায়ের ছায়া। সমস্ত কিছু মার থেকে কপি করার চেষ্টা করি। তো এদিকে দেখো কথা বলতে কিন্তু সমস্ত কাজটা শেষ হয়ে গেছে। আর আজকে সারাদিনে যে আমি কত জল খেয়েছি না, কাজ করছি আর জল খাচ্ছি, এত গলা শুকিয়ে যাচ্ছে। তো সমস্ত গাছগুলোকে তো জল দেওয়া হয়ে গেছিলো, শুধু এই ঘরের গাছ কটাই বাকি ছিল। এখন এই যে ঘরের গাছ কটাকেও ভালো করে জল দিয়ে এখন জানলাগুলো বন্ধ করে দিলাম। এই যে জানলা বন্ধ করলাম, আবার কালকে সকালে খুলবো সন্ধ্যের দিকে, তবে একটা করে পাল্লা ফুল জানলা আর খুলবো না, কারণ না বারবার এই টপ সরানো খুব অসুবিধা হয়। তো তারপর স্নান সেরে এই যে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। আজকে অনেক বললাম না জুঁই ফুল ফুটেছিল, সমস্ত ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে নিয়েছি। তো আর আমার গত ভিডিওতে সুরভিদি লিখেছে যে সুরভিদিদের আর কি এই মানে এখন এই মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দীঘাতে আসার খুব বেড়াতে আসার প্ল্যান ছিল, কিন্তু এত ভয় দেখে দিদিরা আসতে পারছে না। যে তো দিদি লিখেছে যেদিন গরম কমবে সেদিন আসবো। হ্যাঁ গো, এখন প্রচণ্ডই গরম। আর তার মধ্যে সত্যি কথা বলবো কি বলতো, সমুদ্রে স্নান করলে এমনিই না হাত পা একটুখানি তামাটে হয়ে যায়, আর তারপর যদি এত রোদ, তুমি এখানে যেভাবে আসবে আর কি, যে গায়ের রং নিয়ে আসবে বাড়ি যাবে পুরো অন্য গায়ের রং নিয়ে। তো তোমাকে বলবো প্লিজ এখন এসো না। তো এরপর বিকেলবেলা গাছে জল দিয়ে পুজো টুজো দিয়ে নিয়েছিলাম, দিয়ে যে বসে একটু সিরিয়াল দেখছিলাম। আর এখন এই যে রাত 9টা মতো বাজে, আবার চলে এসেছি নিচে, কারণ এখন আমাকে রাতের খাবারের ব্যবস্থা করতে হবে। তো এই যে রাত 9টার সময় ওরা আবার এসছিল আর কি, অরি পরে টোরে নিয়ে তারপরেই এসছিল। তো এসে তো দেখলেই বিছানা ঘোটাচ্ছিল। তারপর এই যে দুই ভাইয়ের আবার মারামারি বেঁধে গিয়েছে, এক ভাই আবার আমার কাছে রান্নাঘরে চলে এসছে, কি রান্না করছি কি কাজ করছি সেগুলোইও দেখবে। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছে সম্পাদের দিদিভাই, তাপসপাল আইটি থেকে দিদিভাই, পাপিয়া মাইতি দিদিভাই, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, কেয়া সাহা দিদিভাই, আর কমেন্ট করেছিল পুষ্পা জাস্তারি ব্লগ থেকে, আর কমেন্ট করেছিল জিনিয়া রয়। তো এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে অনেকক্ষণ বাদে। এটা বাটির মধ্যে কি বলতো, একটা না আইসক্রিম ছিল ফ্রিজে, সেটা যে কিভাবে এরকম হয়ে গেল বুঝতে পারলাম না। তো ওটা না কাঠি আইসক্রিম ছিল, তো কাঠিটাকে আর খুঁজে পাওয়া গেল না, এখন ওই জন্য বাটি আইসক্রিম করে খেতে হয়েছে। তো
তো তারপর বললাম না খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে রাতের স্কিন কেয়ারটা করে নিচ্ছি। আর স্কিন কেয়ার করবো কি, মাথাটা ঘামে এত ভিজে রয়েছে না, তো সেই জন্য চুলটা ছেড়েই করছি। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আজকের মতো এই সমস্ত কিছু শেষ হলো, বাজে হচ্ছে 11টা 15 আর কি। ওরা আজকে আসতে একটু লেট হয়েছে, আগের ট্রেনটা মিস করেছে। এবার কী বলতো, 8টার থেকে 8:30টার মধ্যে না কোনো ট্রেন থাকে না। 8টার ট্রেনটা যদি বাই চান্স মিস করে যায়, আবার সেই 8:30টার ট্রেনে বাড়ি আসা, যার জন্যে ওরা আসতেও লেট হয়েছে। আর ওরা আসতে যেহেতু লেট হয়েছে, আমাদের খেতেও লেট হয়েছে। জানো, মাথার চুলটা এখন ছেড়ে রেখেছি, এই পেছনের পোর্শন না পুরো ঘামে ভেজা রয়েছে। এখনও এখানে চুলগুলো ভিজলো কী করে বাবা, ঘামে এরকম ভিজে যায় জানতাম না। উফ, সারাদিনই যে আমি কতবার চুল বাঁধছি, কতবার যে চুল খুলছি। তোমরা হঠাৎ দেখবে চুল বাঁধা আছে, হঠাৎ দেখবে চুল খোলা হয়ে গেছে। তো চলো এখন শুয়ে পড়ি, না হলে আর উঠতে পারবো না। 11টা 15 হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।